ভারতবর্ষ নানা ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, যুদ্ধরীতির এক অন্যতম পীঠস্থান। মার্শাল আর্ট যুদ্ধরীতি বৌদ্ধ যুগের এক অনন্য সৃষ্টি। কারো মতে গৌতম বুদ্ধ এই মার্শাল আর্টের সূচনা করেন, কারো মতে এই আর্ট চায়না বা চীনাদের, আবার কারো কারো মতে এই মার্শাল আর্ট এসেছে সুদূর জাপান থেকে। নমস্কার, ইতিকথার আসর চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন মাননীয় ক্যারাটে প্রশিক্ষক সেন্সি অশোক কুমার সাউ, চিফ টেকনিক্যাল ডিরেক্টর LIKA, 4th ডান ইন্ডিয়ান ব্ল্যাক বেল্ট, 3rd ডান জাপান এবং ন্যাশনাল রেফারি। জেনে নেব ক্যারাটে বিষয়ের নানা অজানা কথা। নমস্কার, আজ আমাদের সাথে আছে অশোক সাউ। ক্যারাটে নিয়ে আজকের বিস্তারিত জানবো। দাদা, আমাকে বলুন যে ক্যারাটের শুরুটা ঠিক কবে থেকে হয়েছিল? অ্যাকচুয়ালি এটা শুরু আমাদের যখন গৌতম বুদ্ধ ছিলেন, এই শুরুয়াতটা ওইখান দিয়ে হয়েছে যতটুকু আমার জানা। উনি শান্তি প্রতীকে ছিলেন। এই শান্তি বার্তা নিয়ে উনি বিশ্বে সব দেশে গিয়েছেন। ওইখান দিয়ে উনি যাওয়ার পর দেখেছেন কি যে আগেকার মানুষ, যারা খেটে খাওয়ার মানুষ, গরিব যারা ছিলেন, তাদের উনি নিজে আত্মরক্ষা যে কিভাবে করা যাবে, যাকে উনাদের ডাকাতরা বা বদমাশ লোকেরা এসে ছিনতাই করতেন বা জিনিসপত্র কেড়ে নিতেন, উনার ধন সম্পত্তি, আনাজ, খাওয়া দাওয়া লুটে নিতেন। এই জন্য উনি যেখানে যেখানে গিয়েছেন, তো বিশেষ করে এই জিনিসটা শিখিয়েছেন। সেটা এখন মডার্ন যুগে এটা ক্যারাটে রূপ ধরেছে। আচ্ছা, তাইকুন্ডো, জুডো, আরও যে বিভিন্ন মার্শাল আর্ট আছে, সেগুলো থেকে ক্যারাটে কি আলাদা? ডিফারেন্টটা আলাদা এই জন্য আছে কি আমাদের এক স্টাইল আছে। স্টাইল বলতে ধরনটা একই, মানে সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স, বাঁচো, তারপরে অ্যাটাক করো। তো ধরনটা টোটালি আলাদা। কি পার্ট অফ মার্শাল আর্টই আছে, ওর মধ্যে ডিফারেন্স আছে। যাতে জাম্প আছে বেশি, বা আমাদের নানা ধরনের যেটা টেকনিকগুলো আছে, সে পার্ট অফ আলাদা। এই জন্য জুডো, তাইকোন্ডো, ক্যারাটে সব আলাদা আলাদা পার্টস আছে। ক্যারাটের তো আমরা দেখেছি বেল্ট হয়, তাইকুন্ডো, জুডো বা আরও যে মার্শাল আর্টগুলো আছে, ওগুলো কি বেল্ট দেয়? নিশ্চয়ই দেয়। ওটা র্যাঙ্কের উপরে আপনি কি পারফরমেন্স করেছেন ওটা পরীক্ষা হয়। পরীক্ষা হিসাবে যেটা যেটা আমাদের পড়ার মধ্যে যেটা আছে, পিপি থেকে নিয়ে আপনার মাধ্যমিক, এটা স্টেজ, মাধ্যমিক পর আপনার HS, উচ্চ মাধ্যমিক, তারপর চলে আসছে গ্রাজুয়েশন, চলে আসছে, মানে পার্ট অফ আলাদা আলাদা করে ওইটা হয় বেল্টটা। এবার যেটা আসি, প্রথম যে ক্যারাটেতে ভর্তি হবে, সে প্রথমে কি বেল্ট দিচ্ছে? সে কি কোনো প্রথমে বেল্ট পড়বে না পরীক্ষা দেওয়ার পর সে বেল্ট পাচ্ছে? না, স্টার্টিং আমাদের ক্যারাটের মধ্যে আছে। স্টার্টিং হচ্ছে হোয়াইট বেল্ট। স্টার্টিং হচ্ছে যে বাচ্চা যে আসছে, তাকে প্রথমে আমরা হোয়াইট বেল্ট দিয়ে শুরু করি। হোয়াইট বেল্ট দিয়ে স্টার্ট হয়, হোয়াইট থেকে নিয়ে আপ টু ব্ল্যাক। যেটা এই হোয়াইট থেকে ব্ল্যাক অবধি কত রকম কালারের বেল্ট আছে যদি একটু বলো? হোয়াইট থেকে ইয়েলো, হোয়াইট থেকে ব্ল্যাক। ব্ল্যাক মানে আমাদের মাধ্যমিক। ব্ল্যাক প্রথম হচ্ছে শোদান, ফার্স্ট ডান যাকে বলা হয় আমাদের জাপানি ল্যাঙ্গুয়েজে। তো ওইটা হচ্ছে শোদান।
তো টোটাল আমাদের 10টা বেল্ট আছে। আচ্ছা, এই 10টা বেল্টের মধ্যে হোয়াইট থেকে শুরু হয়ে ইয়েলো স্ট্রাইপ, অরেঞ্জ, গ্রিন, পার্পল স্ট্রাইপ, ব্রাউন থার্ড, ব্রাউন সেকেন্ড, ব্রাউন ফার্স্ট, মানে ব্রাউন গোল্ড, তারপর ব্ল্যাক। আচ্ছা, এই হচ্ছে আমাদের মাধ্যমিক, যেটা আমাদের পড়া আছে ওই সেম এই আমাদের পরীক্ষাটা হয় পার্ট টু পার্ট। আর এটা যে নানা ধরনের আমাদের ক্লাব আছে সেই হিসাবে পরীক্ষাটা নেওয়া হয়। যেহেতু আমাদের যেটা জেকেএস আছে, তো আমরা বছরে 2টো পরীক্ষা নিই, একটা হলো জুন মাসে, একটা ডিসেম্বর মাসে। মানে একটা বেল্ট থেকে একটা বেল্ট যেতে এই 6 মাসের গ্যাপ। 6 মাসে। আমরা তো দেখেছি যে, আমরা তো এখন বললে যে এই 6 মাসের গ্যাপ, এটা কি শুধু ফিজিক্যালি তাদেরকে করানো হয় নাকি তাদের রিটেন পরীক্ষাও হয় এর সাথে? রিটেন বলতে আমরা সব টোটাল ভাইবা উপরে ডিপেন্ড করি। আচ্ছা, আর যত দক্ষতা দিয়ে উনি শিখেছেন, কি ওনার হোয়াইট বেল্টে কি কি আছে সেটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। তার মধ্যে আমাদের মেইনলি 3টে জিনিস হচ্ছে, এক হচ্ছে কাতা, দ্বিতীয় হচ্ছে কিহন, আর তৃতীয় হচ্ছে কুমিতে। এগুলো যদি একটু এক্সপ্লেন করো। হ্যাঁ, কাতা কম্বিনেশন অফ টেকনিক, যে টেকনিকটা আমরা শিখেছি ওই র্যাঙ্কে হোয়াইট বেল্টে, মানে স্টার্টিং 10th কিউ, আমাদের ক্যাটের মধ্যে যে র্যাঙ্কটা হয় 10th কিউ, তো 10th কিউটা হলো হোয়াইট বেল্ট। তো হোয়াইট বেল্টে যে জিনিসটা আমরা শিখিয়েছি, মানে এটা ক্লাস 1 যেটা আমরা শুরু করেছি, তো ওনার যেটা পড়া ছিল, মানে এমনি আমি স্কুল নিয়ে বলছি, যেটা পড়া আছে, তো এই ক্যাটের মধ্যে এটা পড়া আছে, ওটা প্র্যাকটিক্যালি। তো প্র্যাকটিক্যালি হিসাবে যেটা ওনার ওই সিলেবাসের মধ্যে আছে, সেটা ওনার থেকে এক্সামের টাইমে আমরা জিজ্ঞেস করি আর বাচ্চারা করে দেয়। আচ্ছা, ক্যারাটে যারা শিখতে চাইছে, বলা ভালো সেলফ ডিফেন্স যারা শিখতে চাইছে, তাদের কি কোনো বয়সের কোনো ডিফারেন্স আছে, যে এই বয়সের মধ্যে শেখাটা ভালো, এই বয়সের পর শিখতে গেলে একটু প্রবলেম হতে পারে? না, অ্যাকচুয়ালি যেভাবে আমাদের শিক্ষা আছে, তো শিক্ষা কোনো বয়স হয় না। তো আমাদের ক্যারাটের মধ্যে কোনো বয়স নেই। অনেকে বলে যে এই বয়সের পর খেলাধুলা করলে হাত পা ভেঙে গেলে রিকভারি হওয়াটা একটু চাপের বা ব্যথা পাওয়া, সেক্ষেত্রে বলছি। না, আপনি প্রশ্নটা ভালো করেছেন। বাট আমাদের কি আছে, যে ক্যারাটের মধ্যে আছে, ও যেটা বাইরে মুভিতে দেখায়, মারধার, এই মেরেছে, ভেঙে গেছে, আবার ঠিক হয়ে গেছে, প্র্যাকটিক্যাল সেটা নয়। এটা ধরে নির্দিষ্ট ট্রেনারে যারা আছেন তাদের গাইডলাইন্সেই যেটা হয় টেকনিকগুলো, আর ওই ধরনের যাতে কারো ইনজুরি না হয় সেভাবে শেখানো হয়, সে বাচ্চা হোক বা বয়স্ক হোক। আর আমাদের ক্যারাটের মধ্যে তো এজ লিমিট নেই, বাট একটা নির্ধারিত, আমি আমার ক্লাবে করেছি কি বাচ্চা মিনিমাম 5 বছর থেকে যদি হয়, তা জিনিসটা ও বুঝতে পারে কি হ্যাঁ এর মানে কি হয়, মানে তার মানে কি হয়, বা খেলাধুলার মাধ্যমেও আস্তে 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 মানে একদম মানে আস্তে আস্তে এগিয়ে যাবে। বেল্ট তো গেল একটা তার নির্দিষ্ট নিয়মের অনুযায়ী সে তার বেল্টটা গ্রো করছে। এবার আসি, বেল্ট ছাড়া জাতীয় স্তর বা আন্তর্জাতিক স্তরে কি কি খেলার সে সুবিধা পাচ্ছে, একদম জেলা থেকে একদম ওপর? হ্যাঁ, আমাদের যেটা আছে, আমাদের জেকেএস স্টাইল যেটা আছে, এটা জাপান থেকে আমাদের ডাইরেক্ট রেকগনাইজ হচ্ছে। তো এখানে আমাদের ন্যাশনাল বডিতে আমাদের যেটা কিও আছে, কারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, আমরা অ্যাফিলিয়েশন নিয়েছি ন্যাশনাল লেভেলে। এবার স্টেট লেভেলে চলে আসছে আমাদের ক্যাপ, কারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট, প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা আছে সেটা আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা আছে, আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট আমরা আছি, তো হাওড়া স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন, মানে একদম পার্ট করে আমাদের আছে। এটা নয় কি আমাদের কোনো এমনি মানে কোনো কাগজপত্রে নেই, মানে একদম অথেন্টিক।
মানে এই খেলার কি কি সুবিধা পাচ্ছে, সে খেলতে কি কি পারবে, কিভাবে কিভাবে খেলাটা অর্গানাইজ করা হয়? হ্যাঁ, এটা আমাদের স্টার্টিং ডিস্ট্রিক্ট দিয়ে হয়। ডিস্ট্রিক্ট দিয়ে বাচ্চারা খেলবে, সিলেকশন হবে। এবার যারা যারা সিলেকশন হয়েছে সে স্টেট খেলবে, স্টেট খেলার পর ন্যাশনাল খেলবে, ন্যাশনাল পর ইন্টারন্যাশনাল খেলবে। প্রত্যেকটা জিততে দিচ্ছে? একদম একদম একদম। যারা যারা সিলেকশন হচ্ছে, তো সিলেকশন ওয়াইজ আমাদের ও ক্যাটাগরি পেরিয়ে 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 আপনার ডিস্ট্রিক্ট থেকে স্টেট, স্টেট থেকে ন্যাশনাল, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল। যেটা রিসেন্ট আমাদের হলো এই 2 দিন মধ্যেই, আমাদের করোনাটা আগে হলো, সেটা আমাদের ভারত কয়টা মেডেল আমাদের কালেক্ট করেছে, যার মধ্যে আমাদের যিনি হেড আছেন আমাদের ন্যাশনালে, ভরত শর্মাজি, তার গাইডেন্সে মানে খুব ভালো প্রোগ্রামটা হয়েছে। আর অনেক বাচ্চারা সিনিয়র, জুনিয়র থেকে সিনিয়র ক্যাটাগরি আলাদা থাকে, তার মধ্যে মেডেলগুলো অ্যাচিভ করেছে। এই হচ্ছে আমাদের মানে পার্ট ওয়াইজ। এটা নয় কি আমাদের শুধু মুখেই হচ্ছে, কাগজ কলম কিছু নেই। আমাদের মানে বেঙ্গল অলিম্পিকেতেও আমাদের আছে এই ক্যারাটে, যেটা আমাদের টোটালি পেপার ওয়ার্কস থেকে নিয়ে মানে টোটাল মানে যেটা যেটা খেলা শেষ হবে সে একটা সার্টিফিকেট এবং তার সাথে বেল্ট সেটা পাচ্ছে। বেল্ট না, ওটা চ্যাম্পিয়নশিপের জন্য সার্টিফিকেট আর মেডেল। আর আমি বেল্টের কথা বলছি, বেল্ট যখন এক্সাম যখন হয় প্রত্যেক ক্লাবে যে যা হয়, হ্যাঁ, তো এটা আপনার বেল্ট পাওয়া যায় তখন, আর সার্টিফিকেট পাওয়া যায়। আর চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আমাদের সার্টিফিকেট আর মেডেল। আচ্ছা, সে ব্রোঞ্জ পেয়েছে, সিলভার পেয়েছে, গোল্ড পেয়েছে। যে কেস তো তোমার স্টাইল, এরকম কত রকমের স্টাইল এখন ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে? স্টাইলে কোনো মানে গিনতি শেষ নেই। আচ্ছা, আছে, অনেক স্টাইল আছে, যার যেখানে সুবিধা হচ্ছে। এই কি টোটালটাই কি সব জাপানি স্টাইল? হ্যাঁ 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 হ্যাঁ, জাপানি আছে, আমাদের চায়না আছে, আচ্ছা, জার্মানিতে আছে, মানে যেখানে যার সুবিধা হয়েছে কি ওইখান দিয়ে আমি ওই মাস্টার কাছে বা ওনার অ্যাফিলিয়েশন যেটা হয় নিয়ে ওটা আমি করাচ্ছি। ওইসব নানা ধরনের স্টাইল আছে। এই যে নানা ধরনের স্টাইল বলছো, সেক্ষেত্রে কি প্রত্যেকটা ইনস্টিটিউট, তুমি একটা ইনস্টিটিউট চালাচ্ছ, পশ্চিমবঙ্গে আরো অনেক ইনস্টিটিউট আছে, তাহলে কি প্রত্যেকটা ক্যারাটে স্টাইল কি আলাদা আলাদা হবে, না স্টাইলটা একই থাকবে? অ্যাকচুয়ালি মার্শাল আর্ট আমরা যে স্টাইলটা করছি একদম টোটালি জাপানের শোতোকান। আচ্ছা, একটাই ব্র্যান্ড শোতোকান। মানে স্কুল হয় না কি, আমি সাধারণত বলছি কি আমার নাম অশোক, তো অশোক প্রাইমারি স্কুল বা অশোক হাই স্কুল, আপনার নাম রনিত, তো আপনার নামে স্কুল আছে, ঠিক আছে, পড়া একটাই হচ্ছে। আচ্ছা, যেসব বলতে পারলাম, পড়া একই হচ্ছে, যেটা শোতোকান স্টাইলে আছে। তারা বিভিন্ন জায়গায় একদম 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 একদম, সে ভূগোল পড়বে না ইতিহাস পড়বে না। এইটা মাস্টার তো জাপানে অনেক আছেন, যারা মানে গোড়া থেকে গিচিং ফুনাকুশি যিনি আমাদের মাস্টার ছিলেন, ওনার উপরে নানা ধরনের মাস্টার ছিলেন। তো সব আস্তে 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 ওনার পার্ট অফ ক্যারাটে আলাদা আলাদা উনি একটা সংস্থা করে নিয়েছেন কি আমার এই সংস্থা থাকবে। মানে টোটাল মাথা এক ছিল। মানে আমি যেহেতু হেড অফ গার্জিয়ান, আমার 5টা ফ্যামিলি, মানে আমার বাচ্চা, এবার যে যার আলাদা হয়ে গেছে, না আমি বাবার সঙ্গে আর থাকবো না, আমি আলাদা একটা এই করে নেবো, নিজে আমি ফ্যামিলি। এবার উনি ওনার ছেলে বলছেন না আমি ওনার নাতি হয়েছে, তো উনি বলছেন না আমি আলাদা একটা এম্পায়ার দাঁড় করাবো। সেম ক্যারাটে একদম উপরে, মানে যাকে ধরে বলা হয় যে ক্যারাটের জনক, তার নাম কি? নাম তো আমাদের মানে ওটা একটা ইতিহাস চলে আসছে, হ্যাঁ, ঠিক আছে, যেটা আমরা এখন অ্যাজ এ যেটা প্রেজেন্ট যেটা করে আসছি, যাকে গিচিং ফুনাকুশি, আচ্ছা, যিনি আমাদের ক্যারাটে যে সামনে আমরা মানে শুনে এসছি বা ওনাকে নিয়ে স্মরণ করে আমরা ক্যারাটেটা ইয়ে করছি। মাস্টার তো অনেক ছিলেন, বাট লাস্ট ওনাকে
মানে স্মরণ করেই আমরা নিয়েই প্র্যাকটিসটা এখন চালিয়ে আছে, যত স্টাইল আছে আমাদের। ক্যারাটেতে অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে হাত ভাঙা, পা ভাঙা, এই যে টেকনিকগুলো শেখানো হয়, সেগুলো কি প্র্যাকটিক্যাল দেখানো হয়? না, সেক্ষেত্রে তো বাচ্চাদের এনজিওর একটা ব্যাপার থাকে। একদম একদম একদম। অ্যাকচুয়ালি এখন টোটাল আপনার ক্যারাটে যেটা চলে এসছে টাচ এন্ড ব্যাক। আচ্ছা, আগে ছিল ফুল কন্ট্যাক্ট, বেশি স্টাইলে। ফুল কন্ট্যাক্ট মানে তাকে ভেঙে দেখাতে হবে, ভেঙে না, মানে ফাইট করছি, এটা তো একদম গাইডলাইন্সের উপর ফাইটিংটা হয়, বা কুমিতে যেটা বলি আমরা, জাপানি ল্যাঙ্গুয়েজে কুমিতে বলি, আর আমরা ইংলিশে বলি ফাইটিং। ফাইটিং যেটা হয় ওটা টোটালি আপনার ডিপেন্ড করছে মাস্টার বা ওনার ট্রেনার যেভাবে ট্রেন করিয়েছেন, এটা পার্ট কোথায় মারলে কি পয়েন্ট হবে সেই হিসাবে। আর আমরা বাইরে থেকে দেখে কি না পুরো মার ধার হচ্ছে বা ভেঙে দেওয়া হলো, এই না, এটা মিথ্যে, এটা সত্যি নয়। রিল আর রিয়েল ডিফারেন্ট অনেক আছে। আর আমাদের যত স্টাইল আছে আমাদের নানা ধরনের শতকানে বা অন্য অন্য স্টাইলে যেটা আছে, সেটা ধরে ধরে বাচ্চাদের শেখানো হয়। মানে মার্শাল আর্টে কোনো এই নেই, মানে বয়স শেষ নেই কি হ্যাঁ আপনি এই বয়স থেকে শিখবেন বা কাউকে মেরে ভেঙে দেওয়া হবে বা ইনজুরি হয়েছে। হ্যাঁ, ইনকেস হতে পারে, এটা আমি না বলছি না। ইনকেস ফাইটিং বা আমাদের কম্পিটিশন চলাকালীন সেটা আমাদের টোটাল এখন কিট দেওয়া হয়, সে লোয়ার থেকে নিয়ে হেড পর্যন্ত, পিঠ গার্ড থেকে নিয়ে আপনার চেস্ট গার্ড পর্যন্ত টোটাল আপনার গার্ড থাকে, যাতে সেফটি মাস্ট। এখানটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করার, সেটা হচ্ছে বাচ্চারা তো ক্যারাটে শেখে, বাচ্চাদের একটা প্রবণতা থাকে ছোটবেলায়, আমরা সবাই করেছি, একটা গ্যাং তৈরি করে নেওয়া বা একটা নিজেকে শক্তিশালী প্রমাণ করা। সেখানে কি কোনো প্রোটোকল থাকে যে তুমি ক্যারাটে শিখছো এখানে শেখো, কিন্তু তুমি বাইরে গিয়ে বন্ধুদের সাথে সেই অ্যাপ্লাই করতে পারবে না সেই মারগুলো? না, প্রশ্নটা খুব ভালো করেছেন আপনি। ব্যাপারটা হয় যে বাচ্চা, সে ধরে নিন সাধারণ আমি স্টার্টিংয়ে যখন শেখা হয় না, তো আমি আমার বন্ধুর সাথে বা পাড়াতে সেটা ট্রাই করে আমি দেখাবো খুব, বাট ক্লাবে টিচাররা এটা শেখান না কি তুমি বাইরে গিয়ে অ্যাপ্লাই করবে, হ্যাঁ প্র্যাকটিস করবে। এবার নিজের ইচ্ছে হলো কি না আমি কতটা শিখেছি, আমি বন্ধুর সঙ্গে ফাইটিং করবো। ক্লাবে বা অ্যাসোসিয়েশনে এই ধরনের কিছু শেখানো যায় না, তুমি বাইরে গিয়ে অ্যাপ্লাই যতটা শিখেছো ততই নিজের মধ্যে রাখো। হ্যাঁ, আত্মরক্ষা তখন তো এলে তখন আমাকে করতে একদম একদম, যখন আমাদের বিপদ আসবে বা আমার ফ্যামিলির উপর বিপদ আসবে তখন আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর কোনো আমাদের ট্রেনার বা কোনো আমাদের স্টাইল বা কোনো ক্লাব এটা শেখায় না কি বাইরে গিয়ে মানে তুমি মারধর করো বা সবার হাত পা ভেঙে দাও, সেটা কখনো আমরা শেখাই না। ক্যারাটে টেকনিকের মধ্যে ওটা দেখালো শুধুমাত্র আমরা হাতে ফিজিক্যালি দেখাচ্ছি, এছাড়াও আর কি কি লাঠি ঘোরানো বা এই ধরনের কিছু শেখানো হয়? ডেফিনেটলি। সেগুলো কি কি আমাদের আছে? লাঠি আছে, লাঠি শেখানো হয়। শর্ট, আচ্ছা শর্ট শেখানো হয়। শর্টটা কি? শর্টটা বলতে আমাদের একটা ডেমো থাকে, আমাদের সে আপনার কাটারি হয়েছে বা তলোয়ার হয়েছে, সেটা আমরা উডেন দিয়ে বানাই, ঠিক আছে, সেখান থেকে বাঁচা। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আমরা প্র্যাকটিসটা করাই। তারপর নর্মালি যেটা আমরা সবাই জানি নাইন চাক, নাইন চাক, ওইটা এক ধরনের কি হয়েছে কি এই আমি ইনস্ট্রুমেন্ট নিয়েও আমি ফাইট করতে পারবো বা নিজে প্রোটেকশন করতে পারবো, যেটা ব্রুসলি ছিল। মানে উনি এই যে নান চাকু বা এই ধরনের এগুলো, সেগুলো কি পরীক্ষার মধ্যেই তো আছে, এটা পার্ট অফ এক্সাম? না, এক্সট্রা হয়ে গেল ওটা। আচ্ছা, হ্যাঁ, ওটা এক্সাম মধ্যে হয়, ওটা ধরেন কি ওটা এক্সট্রা অ্যাক্টিভিটিস। যেমন আমার পরীক্ষার সময় যেমন ইতিহাস ভূগোলের সাথে কম্পিউটারটা হচ্ছে এক্সট্রা, একদম একদম সেরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বেশিরভাগ ক্লাবে শেখানো যায় কি শর্ট বা লাঠি, নাইন চাক, যেটা আমাদের ক্লাবে হয়।
এমন কোনো অভিজ্ঞতা যে প্রথম যখন শুরু করেছিলে বা তোমার যখন প্রথম জেলা বা এতে এমন কোনো ভালো অভিজ্ঞতা যেটা প্রথম তোমার অ্যাচিভমেন্ট, প্রথম তোমার এটা সেরকম কেমন ছিল? স্টার্টিং আমরা শুরু করেছিলাম আমাদের, কোন বছর থেকে তুমি শুরু করেছো? বয়স বয়সটা 97, তখন 97, তখন বয়স হবে আমার ওই 12 বছর মতন হবে বয়স। ওইখান থেকে শুরু করেছিলাম আমি। আমাদের মাস্টার ছিলেন সেন্সি দিবাকর পাল রায়, এখনো ওনার মাখলাতে ইনস্টিটিউট আছে, এখানে উনি ট্রেনিং করান। তো প্রথম গুরু যিনি ছিলেন আমাকে, যে ছোটবেলা থেকে আমাকে তৈরি করেছেন, সেন্সি। আমরা সেন্সি উচ্চারণ এই জন্য করি, মানে মাস্টারকে আমাদের ক্যাটে ল্যাঙ্গুয়েজে সেন্সি বলা হয়। এই ক্যাটে ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটা ছোট্ট বলি, এই যে ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন রকমের শব্দ বের করা বা কমেন্ট দেওয়া, সেটা কোন ভাষা? আমরা যেটা জাপান থেকে আমরা ট্রেনিং করেছি বা ট্রেনিং করছি, সেটা টোটাল জাপান। আচ্ছা, এবার আগের দিকে চলে আসো। তো আমাদের যেটা আমি বললেন, আমার অভিজ্ঞতা অনেক কিছু আছে ক্যাটে নিয়ে। মানে ইচ্ছে ছিল না কি আমি ক্যাটে বা অন্য কিছু করব, আমার ইচ্ছে ছিল, সরি, দুটো জিনিস আমার ইচ্ছে ছিল অল্প বয়স থেকে। প্রথম ডান্স, আর দ্বিতীয় হচ্ছে ক্যাট। তো ডান্স তো হয়নি, বাস ক্যারেটেটা হলো। 97 থেকে শুরু করলাম আমাদের বেডুর স্টেশনের পাশে আমাদের প্রাইমারি স্কুল আছে, ইরা মেডিকেল যে আছে, তার মধ্যে শক্তি সংঘ ক্লাব, ওইখান থেকে শুরু করলাম। আর জার্নিটা এখনো চলে আসছে। দেশের বাইরে খেলা হয়েছে? দেশে বাইরে তো আমার যাওয়ার অনেক স্কোপ পেয়েছি, তার মধ্যে বিশেষ করে আমি বাংলাদেশ গিয়েছি আর একবার নেপাল গিয়েছি। আচ্ছা, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি এটা সবার বেশি বাইরে যেতে পারিনি। অ্যাচিভমেন্টও এখনো মানে অনেক কিছু আছে, মানে বলে নাকি শিক্ষার শেষ নেই আর শিক্ষার বয়স নেই, সে আপনি যে লাইনে থাকুন। আমাদের ক্যারেটের মধ্যে আপনি যতটা প্র্যাকটিস করবেন, মানে যেটা বলে না, একটা বইতে বলেছিল শাহরুখ খান কি বই কিসের উপর চলে, এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। তো আমাদের মধ্যেও আছে প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। একদমই তাই। এইটা হলে আপনি কখনো, এইটা আমি না, আমাদের বড় মাস্টার বলেছেন কি, আমার খেয়াল আছে আমার প্র্যাকটিসটা 15-16 বছর করেছি, এটা জ্বর হয়নি আমার, তখন কন্টিনিউস প্র্যাকটিস ছিল, কন্টিনিউ প্র্যাকটিস, জ্বর পর্যন্ত হয়নি। মানে মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, যত প্র্যাকটিস করবেন আপনি, মানে পুরো আত্মা দিয়ে, সে সারাদিনে দুবেলাই করুন না, 8 ঘন্টা করে করুন, শরীরটা ফিট, মাইন্ড ফিট, আর সবকিছু ভালো লাগবে আপনার। বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে খাওয়া দাওয়াটা একটা খুব ম্যান্ডেটারি থাকে, যে ডায়েটটা মেনটেন করতে হয়। ক্যারেটের ক্ষেত্রে কি সেটা নিয়ম আছে? না, আছে, বাট আমরা যেটা ঘরোয়া, আমাদের যখন মাস্টাররা ছিলেন একটাই কথা বলতেন, বাড়ি খাওয়া খেতে হবে, বাইরে কিছু না। আর সকালে আমরা যেটা খেতাম সেটা হচ্ছে ছোলা ভিজিয়ে, ছোলা বাদাম, কাঁচা বাদাম ভিজিয়ে, আর একটা মুগ ডাল, এটা গোটা, কলাইয়ের ডাল, হ্যাঁ কড়াই ডালটা, সরি, ওটা দিয়ে ভিজিয়ে গুড় দিয়ে সকাল, ওটাই আমাদের নাস্তা ছিল। নাস্তা বলতে কি, ওটা খেয়ে একদম শরীরটা এমনি মানে চার্জ হয়ে যেত। তারপর বাড়িতে, হ্যাঁ একটা জিনিস আছে, যখন প্র্যাকটিস করে যেতাম আমরা, মানে আমি বিশেষ করে খিদেটা বেড়ে যেত। যে নর্মালি যেটা আমি 4টে রুটি খাবো, তখন আমি 6টা-7টা রুটি খেতাম, খাওয়াটা বেড়ে যেত। আর বাইরে খুব মানে রেয়ার, যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি তখন, আর না হলে বাড়ি খাওয়া। বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে একটা থাকে যে সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করার পর বিভিন্ন ফোর্সে চাকরির ক্ষেত্রে একটা
কোটা থাকে, ক্যারাটেতে কি সেটা থাকে? ক্যারাটের মধ্যে আমাদের সেন্ট্রালে আছে, মানে ডিফেন্সে আছে, সেটা একটা ক্যাটাগরি থাকে আলাদা আলাদা পার্ট অফ মানে স্পোর্টস। তো আমাদের ক্যারাটেতেও আছে, তাকে ওই এটা পাস করতে হবে, একটা পার্সেন্টেজ থাকে কি ওটা এই কোটাটা ওই ক্যারাটে থেকেও নিতে হবে। ক্যারাটে থেকে নিতেও তাকে কমপক্ষে হলো ব্ল্যাক বেল্ট ফার্স্ট ডানটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তো র্যাঙ্ক দরকার। র্যাঙ্ক না হলে কি করে বোঝা যাবে কি হ্যাঁ বাচ্চা যে এক্সাম দেবে বা ডিফেন্সে যাচ্ছে তার একটা বয়স, একটা গোল্ড মেডেল সার্টিফিকেট অথেন্টিক, যেটা রিকগনাইজ ভালো সংস্থা দিয়ে যেটা হয়েছে, এটা বললাম আমি। আমরা যেটা আছি ক্যাবে আন্ডারে আছি, ক্যারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গল। তাকে এবার আমরা ডিস্ট্রিক্টে চলে আসছি, হাবড়া স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন। সেম ওটা অথেন্টিক হতে হবে। কি যদি কোনো সার্টিফিকেট ইনকোয়ারি হয় কি হ্যাঁ না এর ডিস্ট্রিক্ট লেভেল থেকে খেলে স্টেটে গেছে, ন্যাশনাল গেছে, সেটা মানে কমপক্ষে থেকে ন্যাশনালটা খেলতে হবে। হ্যাঁ, মানে একটা জেনে নিতে হবে হ্যাঁ জিনিসটা ও জান। তো এখন নানা ধরনের এখন চলছে, যে যেরকম পাচ্ছে করে যাচ্ছে, বাট আমরা যেটা মানে লিগাল ওয়েতেই আমরা প্র্যাকটিস করাই বাচ্চাদের, গাইডলাইন হোক। আমাদের এপিসোড প্রায় শেষের দিকে, যেতে যেতে একটা উপদেশ দিয়ে যাও। এখন তো মহিলাদেরও সুরক্ষা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় করি। মহিলা এবং শিশুদের এই সুরক্ষার দিকটা কিভাবে আমরা ঠিক করতে পারি সেটা নিয়ে যদি বলে দাও, এটাই দিয়ে আমরা শেষ করব। এটা প্রশ্নটা আগে দরকার ছিল আপনার, বাট যাই হোক দেরা দুরুস্ত হ্যাঁ। আমি সবাইকে বলব, যত আমাদের ভারতবর্ষে লোক আছে, তো একটা ট্রেন্ড চলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। তো যেটা চলছে চলুক, বাট মার্শাল আর্টটা শেখাতে হবে। আমি অনেক জায়গায় পড়েছি কি আমাদের যিনি নায়ক আছেন অক্ষয় কুমার, উনি অনেকবার সেন্ট্রাল মিনিস্টারকে বলেছিলেন কি কারাটে বা আমাদের মিক্স মার্শাল আর্ট নানা ধরনের যেটা স্টাইল আছে ওটা পার্ট অফ বুক করার, এটা পার্ট করার, কি যাতে বাচ্চারা এটাও সাবজেক্ট প্রত্যেকটা স্কুলে একদম প্রত্যেকটা স্কুলে যেটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করেছেন রানী লক্ষ্মীবাই প্রজেক্টটা যেটা চলছে, আমরাও বিভিন্ন স্কুলে গিয়ে মেয়েদের ক্লাস 5 থেকে নিয়ে 9 পর্যন্ত আমরাও শিখিয়েছি। আর এটা চলছে আমাদের বাংলাতে। মানে আমরা খুব নিজেকে প্রাউড ফিল করি যখন ছোট ছোট মেয়েদের বা ছোট ছোট কচিকাচা বাচ্চাদের শেখাই। তাদের আগ্রহটা কিরকম থাকে? আগ্রহটা খুব দারুণ, মানে রেসপন্সটা যেটা পেয়েছি স্কুলেও, মানে আমরা বেশিরভাগ সরকারি স্কুলে, এইটা সরকারি প্রজেক্ট তো আমরা বেশিরভাগ মেয়েদের পক্ষে অনেক ভালো রেসপন্স পেয়েছি। সেক্ষেত্রে যারা খুব ভালো এবং নিজে থেকে আগ্রহ দেখিয়ে এসছে, সেক্ষেত্রে কি সেই সব বাচ্চাদেরকে তুলে এনে তাদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? একদম, আমার ক্লাবে মোটামুটি অনেক বাচ্চা আছে যারা মানে একটু আর্থিক স্থিতি ঠিক নয়, তাদের বিনামূল্যে আমরা প্র্যাকটিস করাই। আর চেষ্টা করি যাতে বাইরেও খেলতে যদি নেওয়া যাওয়া হয় তো ওইটা আমরা নিয়ে যাই। আর বিশেষ লাস্টের দিকে শেষ পর্যায়ে একটা কথা বলছি, মেয়েদের পক্ষে একদম দরকার, সে যার খাবার জুটছে বা নাই জুটছে, একটু চেষ্টা করুন সেলফ ডিফেন্স শেখাবার জন্য। যদি কারো ইচ্ছে থাকে আমাদের এই চত্বরে, বেলুড় চত্বরে, যদি কেউ শেখার আগ্রহ, মেয়ে বা মহিলা যার ইচ্ছে আছে, সে আমাদের ক্লাবে এসে যোগাযোগ করবেন। আমরা ফ্রিতে শেখাই। মানে যার প্রবলেম আছে কি উনি অসহায় বা দিতে পারবেন না, সেটা আমরা শেখাই। আর দরকার আছে ফার্স্ট মেয়েদের ক্ষেত্রে কি খুব ভালো, এখন যে দিনকাল আছে
পাড়াতে থাকুন বা বাইরে বেরোন, একটা বিশৃঙ্খলা যেটা রিউমার হয়ে গেছে কি ওই মেয়েটা ভালো আছে, ওই মেয়েটা ও ও বৌদি ওরম, মানে কালচারটা টোটালি মানে খারাপ দিকে যাচ্ছে। তো আমি সবাইকে আগ্রহ করব যাতে ক্যারাটে শিখুক আর নিজে আত্মরক্ষা নিজে করতে পারো। তো আর আমি সবাইকে বলবো, আর আমার এই বেলুড় এরিয়া যদি কারো প্রবলেম হয় কিনা আমি শিখবো, আমার কাছে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তাকে বিনামূল্যে আমরা শেখাবো। অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ। আমাদের সাথে সময় কাটানোর জন্য। আমরা আবার ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে গুজবে কান দেবেন না। উনি যেটা বললেন, বাড়ির মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, নিজের রক্ষা নিজেকেই করতে হবে। একদম। এই বলে আজকের এপিসোড শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ।